সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, উনুখা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এই করোনাকালীন সময়ে আমাদের বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাস উপহার দিচ্ছি। তার আগে আমি আমার পরিচয়টা জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, সহকারী শিক্ষক বাংলা, উনুখা পাগলাবিদ উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। শিক্ষার্থীবৃন্দু, আমাদের যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমাদের আজকের পাঠ হল বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। আসলে বন্ধুরা, ব্যাকরণ এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, সেটা হলো ক্লাস 6 to 11 12 যতদূরই বলি না কেন, যতদূর পর্যন্ত যাবে না কেন, ব্যাকরণের সংজ্ঞা কিন্তু একই। এবং এই ব্যাকরণ সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এটা তোমার সকল পরীক্ষায়, সকল পাবলিক পরীক্ষায়, সকল চাকরির পরীক্ষায়, ইভেন তুমি যদি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে যাও, সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবা, খাতা কলম হাতের কাছে নিয়ে বসবা, বই তুলে নিয়ে বসবা। তো বন্ধুরা, আমরা আলোচনায় চলে যাই। আসলে কি শিখবো আমরা এখান থেকে? আজকে আমাদের এই আলোচ্য বিষয় থেকে আমরা শিখতে পারবো কি? প্রথমত শিখতে পারবো, আসলে বন্ধুরা, আমরা কিছু বিষয়টা দেখো যে আমরা আসলে কিসের মাধ্যমে ভাষার সঠিক ব্যবহার করি। কি হবে বন্ধুরা? ব্যাকরণের মাধ্যমে। ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। ধ্বনি শব্দ বাক্যে কিসের মাধ্যমে সঠিক ব্যবহার করা যায়? বলতে পারবে বন্ধুরা, সবই কিন্তু ব্যাকরণের মাধ্যমে কিন্তু আলোচনা করা হয়। তো সুতরাং বন্ধুরা, আমরা আজকের পাঠ আমাদের হবে হলো বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। তো আমরা আসলে পাঠ থেকে কি শিখবো এবং শিখন ফলগুলো আমরা দেখে নিই বন্ধুরা। আসলে কিভাবে শিখবো? যে ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ বলতে পারবো। আমরা যদি এটা পড়তে যাই তাহলে কিন্তু ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ কি, আসলে ব্যাকরণ শব্দের অর্থ কি সেটা বুঝতে পারবো। ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো বলতে ও চিনতে পারবো। ব্যাকরণের কোন বিষয়গুলো কোন চ্যাপ্টারে কোথায় কোথায় আলোচিত হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা চিনতে পারবো। বাংলা ব্যাকরণ, ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণের সংজ্ঞা দিতে পারবো। তো দেখা যায় বন্ধুরা যে আসলে ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ হলো, যদি আমরা ভাঙতে যাই তাহলে বি যোগ আ যোগ পি যোগ অন, এর ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শেখার কিন্তু বন্ধুরা একটা কৌশল আছে, একটা কায়দা আছে। অনেক ছাত্রছাত্রী মনে করে যে আসলে ব্যাকরণ একটা খুব কঠিন সাবজেক্ট, তা মনে থাকার বিষয় না। মনে থাকার সহজ একটা কৌশল আছে, যেটা আমি তোমাদের বলি। ব্যাকরণ তোমরা বেশি বেশি পড়বে এবং বেশি বেশি শব্দের অর্থ করবে, এবং একটা শব্দের বিশেষ্য পদ কি, বিশেষণ পদ কি, কেন হলো, উৎপত্তি কি, কিভাবে কোথায় কিভাবে ব্যবহার করা হয়, এটা যদি তুমি পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করো এবং করার চিন্তা করো, তাহলে তুমি সহজেই ব্যাকরণ সাবজেক্টটা বুঝতে পারবে। এখন দেখি আসলে বন্ধুরা ব্যাকরণের সংজ্ঞা কি। ব্যাকরণের সংজ্ঞা বিভিন্ন বৈয়াকরণে, বিভিন্ন ভাষাবিদ, বিভিন্ন ভাষা বিজ্ঞানী বিভিন্নভাবে কিন্তু এই ব্যাকরণের সংজ্ঞাটা উপস্থাপন করেছে। সার্বিকভাবে আলোচনা করে শুধু একটা জিনিসই বলা যায় যে পুস্তক পাঠ করলে ভাষা সুন্দররূপে লিখতে, পড়তে, বলতে পারা যায়, বা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি, বন্ধুরা আলাদা লক্ষ্য করো, ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতির স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং ভাষার বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশেষভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। এখন বন্ধুরা, এই যে আমাদের সংখ্যার মধ্যে কিন্তু সব কিছু বিস্তারিত দেওয়া আছে। কি দেওয়া আছে? যে ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি স্বরূপ, কোন ভাষার কি রূপ, ওই শব্দের মধ্যে কোন কোন শব্দগুলা কি কি রূপে ব্যবহার করা হয়। একই শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন অর্থেও ব্যবহার করা হয় বা প্রকাশ করা হয়। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে কিন্তু তোমরা বিশ্লেষণ করা, তুমি শব্দটা কেন আসলো, কিভাবে আসলো, সেটা কিন্তু বিশ্লেষণ করা হয় কোথায়? ব্যাকরণের মধ্যে। এবং ভাষার বিভিন্ন উপাদান, ভাষা ব্যবহার করতে গেলে বিভিন্ন পদ ব্যবহার করতে হয় এবং বিভিন্ন পদ
পদকে যখন বিন্যাস করতে যাবে, সাজাতে যাবে, তখন বিভিন্ন কলাকৌশল তোমাকে অবলম্বন করতে হবে। এই কলাকৌশলগুলো যে শাস্ত্র থেকে আমরা অর্জন করি, সেই শাস্ত্রের নামই হলো বন্ধুরা ব্যাকরণ। এরপরে বন্ধুরা আমরা দেখবো আসলে ব্যাকরণ যদি আমাদের ভাষার নাম, আমাদের দেশের আমরা কোন ভাষায় কথা বলি, আসলে বাংলা ভাষায় কথা বলি। এখন বাংলা ব্যাকরণের সময়টা কিন্তু আমাদের জানা দরকার আছে। আসলে বন্ধুরা অবশ্যই কিন্তু আছে। তাহলে দেখি আমরা আসলে বাংলা ব্যাকরণ কাকে বলে। বাংলা ব্যাকরণ শব্দের অর্থ যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন, প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক সুষ্ঠু প্রয়োগ দিয়ে আলোচিত হয়। অর্থাৎ যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন, প্রকৃতি এবং স্বরূপ বিশ্লেষিত হয়, এদের সম্পর্ক মানে একটা ভাষার মধ্যে শব্দের বাক্যের মধ্যে ব্যবহৃত একটা শব্দের সাথে আরেকটা শব্দের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা কিভাবে স্থাপন করা হবে সেটা কিন্তু বাংলা ব্যাকরণের মাধ্যমে শেখা যাবে। আর একটা জিনিস হলো যে সুষ্ঠু প্রয়োগ বিধি, তুমি কোথায় কোন শব্দ, আমরা কিন্তু পর্যায়ক্রমে বন্ধুরা ক্লাসে পাবো, আমরা যখন বাক্য করতে যাবো, বাক্যের বৈশিষ্ট্যগুলো পড়তে যাবো, এইখানে কিন্তু আমরা সঠিক প্রয়োগ বিধি সম্বন্ধে আলোচনা করবো। তো তার জন্য এখানে বলা হয়েছে যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন, প্রকৃতি, স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্কে এবং সুষ্ঠু প্রয়োগ বিধি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলে বাংলা ব্যাকরণ। এখন বন্ধুরা প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। কয়টি মৌলিক অংশ থাকে? চারটি। প্রথম হলো ধ্বনি, তারপর শব্দ, তারপর বাক্য, তারপর অর্থ। এখন ধ্বনি কি বন্ধুরা? ধ্বনি কিন্তু আমরা পরবর্তী ক্লাসে দেখব। ধ্বনি এবং বর্ণের আমি একটা ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব পরবর্তী ক্লাসে। তোমরা দেখবে আসলে ধ্বনি কি আর শব্দ কি, এটা কিন্তু আমরা পাবো। আবার ধ্বনি কি, বর্ণ কি। তাহলে প্রত্যেক ভাষারই মৌলিক উপাদান আছে। ধ্বনি যেটা আওয়াজ, দেখা যায় না, কিন্তু শোনা যায়। আর একটা শব্দ কি? শব্দ হলো কতগুলো বর্ণের সমষ্টি, যেটা লিখলে কোনো একটা অর্থ প্রকাশ করবে, তখনই হবে শব্দ। আর এর বাক্য কি? কতগুলো শব্দ একত্রে বসে বক্তার মনের ভাব প্রকাশ করাকে বলে হলো বাক্য। আর বন্ধুরা অর্থ, এখানে আসলে অর্থ কি? তুমি যে বাক্যটাই ব্যবহার করো, সেই বাক্যটা কিন্তু জানো পাঠক শোনা মাত্র অথবা শ্রোতা শোনা মাত্র বুঝতে পারে। যার জন্য এই যখন তুমি বুঝতে পারবে কোনো বাক্যের অর্থ, তখনই তোমার হলো বুঝতে পারবে তোমার বাক্যটা সার্থক, তোমার ভাষাটা সার্থক, তোমার শব্দটার ব্যবহার সার্থক এবং তোমার কথাগুলো বলা সার্থক। তো বন্ধুরা প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে কয়টি? চারটি। বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে যে প্রত্যেক ভাষায় কয়টি মৌলিক অংশ থাকে? উত্তর কিন্তু এক কথা যে চারটি। এরপরে বন্ধুরা আমরা দেখবো আসলে ব্যাকরণের আলোচ্য বিষয় কি। আমাদের এই আলোচ্য বিষয়গুলা, যে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো চারটি। আমরা কিন্তু দেখলাম কি বন্ধুরা, প্রত্যেক ভাষারই কিন্তু মৌলিক অংশ থাকে কয়টি? চারটি। ধ্বনি, শব্দ, অর্থ আর হলো বাক্য। এবং দেখলাম কিন্তু এখন দেখবো আসলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো চারটি। কি কি বন্ধুরা? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, আর তার হলো বাক্যতত্ত্ব বা পদতত্ত্ব। এই যে ধ্বনিতত্ত্ব কি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব কি, অর্থতত্ত্ব কি, বাক্যতত্ত্ব কি, এই বিষয়গুলো তোমরা কিন্তু বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া আছে। তো এরপরে আমরা দেখি আসলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি কি, শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কি কি, অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি কি, মানে কোন কোন বিষয়গুলো এগুলা। তত্ত্ব শব্দের অর্থ কি বন্ধুরা? বলো দেখি, তত্ত্ব শব্দের অর্থ হলো বিষয়, মানে ধ্বনি বিষয়ে কোন কোন ব্যাকরণের অংশগুলো আলোচিত হয়। এখন আমরা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো বন্ধুরা সুন্দর করে কিন্তু এখানে দেওয়া আছে। আমি সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা লক্ষ্য করো যে ধ্বনির উচ্চারণ প্রণালী, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনির উচ্চারণ প্রণালী, কিভাবে ধ্বনিগুলো উচ্চারণ করতে হবে। আর প্রণালী শব্দের অর্থ কি বন্ধুরা? প্রণালী শব্দের অর্থ হলো নিয়ম নীতি, কোন নিয়মের মাধ্যমে ধ্বনিগুলা উচ্চারণ করা হয়, এটা প্রথম। দ্বিতীয় নম্বর হলো বর্ণের বিন্যাস। তুমি যখন বন্ধুরা শব্দ লিখতে যাবা, শব্দ যখন তুমি লিখতে যাবা, তখন দেখবে তোমাকে কতগুলা বর্ণ ব্যবহার করতে হয়। আর এই বর্ণগুলো কিভাবে যে বিন্যাস করবে, বিন্যাস শব্দের অর্থ হলো সাজানো, কিভাবে সাজাবো, কিভাবে বিন্যাস করবো, এই কলা কৌশলগুলো কোথায় আলোচিত হয় বন্ধুরা? ধ্বনিতত্ত্বে। এরপরে ধ্বনির পরিবর্তন এবং লোপ।
ধ্বনি থেকে আরেকটা ধ্বনি পরিবর্তন। তারপরে স্বর অর্থাৎ লোপ, লোপ পাওয়া শব্দের অর্থ কি বন্ধুরা? বাদ যাওয়া। যখন আমি ধ্বনি ব্যবহার করতে যাব বা প্রয়োগ করতে যাব বা লিখতে যাব বা বলতে যাব, তখন কিন্তু একটা পরিবর্তে কিন্তু একটা ব্যবহার করতে হয়, আবার একটা বাদ দেওয়া কিন্তু একটা ব্যবহার করতে হয়। এই বিষয়গুলো কোথায় আলোচিত হয় বন্ধুরা? ধ্বনিতত্ত্বে। এছাড়াও নত্ব ও শব্দবিধান, নত্যবিধান শব্দবিধান বন্ধুরা পাবো আমরা পরের ক্লাসে, তোমরা লক্ষ্য করবে এবং তোমরা আমার ক্লাসগুলো দেখবে পর্যায়ক্রমে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো, আমি তো যতটুকু পারি তোমাদের এই ব্যাকরণের বিষয়গুলো সঠিক সম্মুখ ধারণা দেওয়ার জন্য। এরপরে বন্ধুরা সন্ধি, আমরা কিন্তু সন্ধিও করবো। সন্ধি এই বিষয়গুলো হলো ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে বন্ধুরা আমরা রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি? রূপতত্ত্ব হলো, রূপ মানে কি আসলে? রূপ শব্দের অর্থ হলো চেহারা, তাই না? রূপ শব্দের অর্থ হলো চেহারা। আর এই চেহারা কোথায় হয়? কারকে হয়, সমাসে হয়, বচনে হয়, লিঙ্গে হয়। এই বিষয়গুলো আমরা যখন কারক করতে যাব, কারক যখন আমি নির্ণয় করবো বা সংজ্ঞা বলবো অথবা কারক নির্ণয়ের কৌশল আমি বলবো, সেই বিষয়গুলো কোথায় আলোচ্য বিষয় হয়? ব্যাকরণে রূপতত্ত্বে। সমাস, সমাস আমরা কিন্তু পরবর্তীতে পাবো। আসলে সমাস কি? সমাস কিন্তু হলো আমরা গাছে ফল ধরে ঝুলে ঝুলে থাকে, সেগুলো কিন্তু আসলে সমাস না। এই সমাস হলো ব্যাকরণের সমাস। এই সমাস শব্দের অর্থ সংক্ষেপ। আমরা পরবর্তী ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করব। এরপরে বন্ধুরা হলো বচন এবং লিঙ্গ ইত্যাদি হলো রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে বন্ধুরা আমরা দেখি আমরা আসলে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়গুলো। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হলো অর্থের বিচার, বাক্যের বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ এবং বিপরীত শব্দ। বন্ধুরা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় পরীক্ষায় যদি থাকে যে শব্দের অর্থ বিচার ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, উত্তর কিন্তু সহজেই পাওয়া যাবে বন্ধুরা, অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে বন্ধুরা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় আসলে বাক্যতত্ত্ব, বাক্য মানে সেটা আমরা জানি যে শব্দের সমষ্টি। আর হলো বাক্যের একক কি বন্ধুরা জানো? বাক্যের একক কিন্তু শব্দ, তাই না? আর শব্দের একক কি? বর্ণ। শব্দের একক বর্ণ। আর ভাষার একক কি বন্ধুরা? বলতে কি? ভাষার একক ধ্বনি। ঠিক আছে? তো আসলে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি? বাক্যের সঠিক গঠন, কিভাবে বাক্যগুলো সঠিকভাবে গঠন করতে হয়, বাক্যের সংযোজন বিয়োজন। বাক্য যখন আমি গঠন করতে যাবো, বাক্য আমি লিখতে হবে, কোথাও সংযোগ করতে হবে, কোন কোন জায়গায় বাদ দিতে হবে। এই মানে এক জায়গায় একত্র করা, জোড়া লাগানো না হলে সংযোজন, আর বাদ দেওয়া না হলে বিয়োজন। এবারে পদক্রম। পদক্রম শব্দের অর্থ কঠিন আছে কিন্তু। পদ শব্দের অর্থ আমরা জানি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দের পদ। আর ক্রম শব্দের অর্থ হলো ক্রমান্বয়ে সাজানো। পদগুলা কিভাবে সাজানো হয় সেই কলাকৌশলগুলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বন্ধুরা? বাক্যতত্ত্বে আলোচিত হয়। এবং সর্বশেষে পদের পরিবর্তন, এক পদ থেকে আরেক পদ পরিবর্তন, বিশেষণ থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষণ, তাই না? এই যে আমরা কিন্তু ইংরেজিতে বলছি ডিগ্রি, তাই না? ডিগ্রি কোন পার্টস অফ স্পিচের ডিগ্রি বন্ধুরা? অ্যাডজেক্টিভের কিন্তু ডিগ্রি। অ্যাডজেক্টিভ শব্দের একটা বাংলা অর্থ কি? বিশেষণ। এটা কিন্তু হলো কি আছে? তুলনা, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, ভালো, তার চেয়ে ভালো, তার চেয়ে ভালো। তো বন্ধুরা আমরা ওদিকে যাবো না। আসলে পদের পরিবর্তন কিভাবে হয় এই বিষয়গুলা আলোচিত হয় বাক্য তত্ত্বে। তো আজ এ পর্যন্ত বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে। সবার প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম।